আলোচ্য বিষয় 2024 সালের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্কের সেকেন্ড সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এর আগে অঙ্কের একটা সেটের প্রশ্ন এবং তার উত্তর করানো হয়ে গেছে। তোমাদের এইখানে তোমরা দ্বিতীয় সেটের প্রশ্ন এবং উত্তর পেতে চলেছ। এই অঙ্কে তোমাদের পূর্ণমান থাকছে 25, সময় পাবে তোমরা 50 মিনিট। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা আগামী আগস্ট মাসে কিন্তু অনুষ্ঠিত হবে। তো এই ভিডিওতে আমি তোমাদের যে অঙ্কের সলিউশনটা তোমাদের দেব সেইগুলো পুরোপুরি আমি নিজে হাতে তোমাদের করিয়ে তোমাদেরকে দেব, এবং শুধু তোমরা একটা নিয়মে যে এই অঙ্কগুলো করবে তা নয়, তোমাদের বিভিন্ন নিয়মে বা নতুন নিয়মে বলতে পারো সেই অঙ্ক তোমাদের কিন্তু আমি শেখাবো। শর্টকাটে যাতে অঙ্ক তোমরা করতে পারো সেই হিসাবে আমি তোমাদেরকে অঙ্ক শেখাবো। তো দেখো, তোমাদের প্রথমে যে অঙ্কটা আমি তোমাদের জন্য এনেছি সেটা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5টি প্রশ্ন, 5x1। তো প্রথমে আমি তো চলে আসছি প্রথম যে প্রশ্ন, x³ - y³ একটি উৎপাদক x - y হলে অপরটি কত। তো দেখো বলেছে x³ - y³, তাহলে যদি আমরা x³ - y³ ফর্মুলায় ভাঙি তাহলে কি পাবো? দেখো আমরা যেটা পাবো x - y, আর এখানে কি পাবো x² প্লাস xy প্লাস y²। তো উৎপাদক মানে আমরা জানি দুটো সংখ্যার গুণফল। তো একটা উৎপাদক বলেছে x - y, এটা কিন্তু বলেই দিয়েছে। তো x - y আমরা একটা উৎপাদক পেয়েছি, তাহলে অপর উৎপাদক কোনটা? অপর উৎপাদক হচ্ছে x²। এটা দেখে নাও তোমরা, x² প্লাস xy প্লাস y², এইটা হচ্ছে অপর উৎপাদক। আমি যদি একটু অন্য কালার করে তোমাদের বোঝাই, দেখো এই যেটা দেখতে পাচ্ছ উত্তর হবে x² প্লাস xy প্লাস y², এটা হচ্ছে অপর উৎপাদক। ঠিক আছে, এবার চলে এসেছি পরের অঙ্ক, 1/x প্লাস 1/y সমান 1/x প্লাস y। তো দেখো এইটাকে এরকম তোদের পরীক্ষায় এরকম লেখা থাকতে পারে, এরকম লেখা থাকে 1/x প্লাস 1/y সমান 1/x প্লাস y। এটা সত্য না মিথ্যা জানতে চেয়েছে। তো দেখো এটা সত্য না মিথ্যা সেটা যদি আমরা জানতে চাই, আমরা আগে এইটাকে নিয়ে আমরা কাজ করি। আমরা যদি এটাকে নিয়ে একটু কাজ করি তাহলে কি দেখতে পাবো, 1/x প্লাস 1/y। তাহলে 1/x প্লাস 1/y এর যদি আমরা x আর y এর লসাগু বের করি তাহলে xy পাবো। তাহলে ওপরে কি পাবো? ওপরে পাবো x প্লাস y। আচ্ছা তোমরা দেখে বলো তো, এই যে এইখানে এখানে যে তোমাদের অন্য কালারে আমি দেখাচ্ছি তাহলে সুবিধা হবে। এই যে এইটা 1/x প্লাস y, এইটা আর এটা কি তোমাদের একই মনে হচ্ছে দেখে? কখনোই না, এই দুটো তো কখনোই একই হতে পারে না। এই দুটো কি একই? কখনোই কিন্তু এই দুটো একই না। তার জন্য এটা কিন্তু সম্পূর্ণ কি হয়ে যাবে, এই উত্তরটা সম্পূর্ণ মিথ্যা। মিথ্যা হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, পরের অঙ্ক চলে আসছি, ax² ও ax এর গসাগু কত। তো দেখো ax² এটাকে আমি এভাবে লিখতে পারি, x গুণ ax লিখতেই পারি, আর ax কে আমি এভাবে লিখছি। তো দেখো এই যে দুটো সংখ্যা x ইন্টু ax, এই যে দুটো সংখ্যা তোমরা দেখতে পেলে, তো এইখানে দেখো ax-টা কমন, তাহলে এর গসাগু কত হবে? আমরা জানি যেটা কমন হয় সেটা হচ্ছে গসাগু, তাহলে কমন হচ্ছে ax, তো গসাগু হচ্ছে ax। বোঝা গেল? এর গসাগু হচ্ছে ax। এবার দেখো 4 নম্বরে আমরা চলে আসছি। 4 নম্বরে এটা আছে, রমেশ একদিনে কোনো কাজের 1/12 অংশ করলে সম্পূর্ণ কাজটি করতে তার কতদিন সময় লাগবে। তো 1/12 অংশ করতে তার 1 দিন সময় লাগে। তাহলে দেখো রমেশ 1/12 অংশ করে কত দিনে? 1 দিনে। তাই বলেছে তো,
রমেশ 1-এর 12 অংশ করে একদিনে। তাহলে রমেশ 1 অংশ করে কত দিনে? রমেশ 1 অংশ মানে সম্পূর্ণ কাজ, তাহলে 1 বাই, যদি আমরা 1-এর 12 করি তো আমাদের এই 12টা উপর দিকে চলে আসে, তাহলে কি হয় হিসাবে আমাদের এটা উপর দিকে চলে আসে নিয়মে, ঠিক আছে? তাহলে 12 দিনে 1 অংশ করে 12 দিনে, তো সঠিক উত্তর হচ্ছে 12 দিনে। বোঝা গেল? তাহলে রমেশ সম্পূর্ণ কাজকে কিন্তু মনে রাখবে, সম্পূর্ণ কাজ করা মানে 1 অংশ কাজ করা, 1 অংশ কাজ মানেই কিন্তু সম্পূর্ণ কাজ। বোঝা গেল? চলে আসছি পরের অঙ্ক। 15টি কলমের দাম শুধু 75 টাকা হলে 6টি কলমের দাম কত? ঠিক আছে, কি বলেছে? 15টি কলমের দাম 75 টাকা, ঠিক আছে? 15টি কলমের দাম কত বলেছে? 75 টাকা। তাহলে একটি কলমের দাম কত হবে? 75 ভাগ 15 টাকা, তাই তো? আর কটি কলমের দাম চেয়েছে? আমাকে 6টি কলমের দাম 75 বাই 15 গুণ 6। তাহলে দেখো 5 15 75 আমরা জানি, 5 6 30, সঠিক উত্তর 30 টাকা হলো। তাহলে আমাদের এখানে হলো 6টি কলমের দাম 30 টাকা। এবার বলেছে, এই যে তোমরা এই চিত্রটা দেখতে পাচ্ছ, এখানে এটা একটু একা বেঁকা আঁকা হয়েছে, তোমাদের এই দুটো কিন্তু সমান্তরাল বাহু, এই যে এ বি আর সি ডি, এই দুটো কিন্তু তোমাদের কি বাহু? সমান্তরাল বাহু। বোঝা গেছে? এ বি আর সি ডি এই দুটো সমান্তরাল বাহু। তো এই সমান্তরাল বাহুকে জি এইচ একটা বাহু ছেদ করেছে, দিয়ে বলেছে এ ই জি, কোণ এ ই জি তোমাদের 120 ডিগ্রি বলেছে। অর্থাৎ আমরা যদি এইখানে আঁকি, নিচে যদি ছবিটা আঁকি, তাহলে দুটো আমরা সমান্তরাল বাহু এঁকে নিলাম, দিয়ে একটা ছেদ করেছে, কোণ এ ই জি, অর্থাৎ এই কোণটা, অন্য কালারে দেখাই, এই কোণটা কত বলেছে? 120 ডিগ্রি। এই কোণটা বলেছে 120 ডিগ্রি। তাহলে আমাকে জানতে চেয়েছে ডিএফই, অর্থাৎ যেটা জানতে চেয়েছে সেটা হলো ডিএফই। ডিএফই কোথায় আছে দেখিনি আমরা, দেখো ডিএফই, ডিএফই, তাহলে এই কোণটা জানতে চেয়েছে, অর্থাৎ আমাকে জানতে চেয়েছে এই কোণটা কত সেটা আমাকে জানতে চেয়েছে। তো এই কোণটা কত সেটা জানতে হলে দেখো এই কোণটা আর এই কোণটা, এটা কিন্তু এই দুটো সমান হবে, তাই তো? এই দুটো কোণ কিন্তু আমাদের সমান হবে। কারণটা কি? আমাদের এই যে এই দুটো কোণ আমি সমান বলছি, এই যে এই কোণটা আর তোমাদের এই কোণটা আমি সমান কেন বলছি? এই দুটো হচ্ছে দুটো বহিস্থ একান্তর কোণ। কি বললাম? দুটো বহিস্থ একান্তর কোণ, এই দুটো হচ্ছে বহিস্থ একান্তর কোণ। তাহলে আমি একটু অন্য কালারে দেখাচ্ছি, যদি এই কোণটা আর এই কোণটা সমান হয়, তাহলে এই কোণটার মান কত হবে? এই কোণটার মান হচ্ছে 120 ডিগ্রি। আচ্ছা, এই কোণটার মান 120 ডিগ্রি। এবার আমরা টোটাল আমরা জানি এটা কি কোণ? সরল কোণ। টোটালটার মান হচ্ছে 180 ডিগ্রি। টোটালটার মান 180 ডিগ্রি। আর এইটুকু কোণ যদি বুঝতে না পারো, আমি আরেকবার অন্য কালার দেখাচ্ছি, এইটুকু কোণ, শুধুমাত্র আমরা এইটুকু কোণ দেখতে পাচ্ছ, এইটুকু কোণ হচ্ছে 120 আর গোটাটা 180। তাহলে এই বড়টা থেকে এই ছোটটা বাদ দিলে কিন্তু আমরা এটা পেয়ে যাবো, তাই না? তাহলে 180 থেকে যদি আমরা 120 বাদ দিই, 180 থেকে 180 ডিগ্রি থেকে যদি আমরা 120 ডিগ্রি বাদ দিই, অর্থাৎ কোণ, আমি ভালোভাবে বলছি, এখানে যদি কোণ এইচ এফ ই, বোঝা যাচ্ছে? এইচ এফ ই, এখান থেকে যদি আমরা বাদ দিই কোণ এইচ এফ ডি, তাহলে কিন্তু আমরা কোনটা পাবো? কোণ ডি
এফ ই, তাই তো? তা এইটার ভ্যালু 180 ডিগ্রি, এইটার ভ্যালু 120 ডিগ্রি, তাহলে এটা কত হলো? বিয়োগ করলে কত পাবো আমরা? 60 ডিগ্রি। আশা করি সকলে বুঝতে পেরেছ। তাহলে ডি এফ ইর মান কত হলো? 60 ডিগ্রি হলো। বোঝা গেছে? এবার চলে আসছি পরের অঙ্ক। বলেছে উৎপাদক বিশ্লেষণ করো, একটি করতে বলেছে। প্রথমটা আমি একবার করিয়ে দিই। বলেছে 2a² + 5a + 2। দেখো এই দুই দুটো দুই গুণ করলে কত হয়? 4, তাই তো? তাহলে আমরা যদি উৎপাদকটাকে এরকম ভাঙি, দেখো 2a² যোগ 2a যোগ 3a। এবার তোমরা জিজ্ঞেস করবে যে এখানে আমরা 2a আর 3a এলো কি করে? সরি, এখানে 2a 3a হবে না, এখানে 2a 3a দিয়ে ভাঙবে না। আমি ভাঙাটা একবার তোমার দেখিয়ে দিই। দেখো 4-এর এখানে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি, 4 × 4, তাই তো? তাহলে আমরা যদি এরকম ভাঙি 4a + a + 2, এভাবে যদি ভাঙি, দেখো তো 2a যদি আমরা এখানে কমন নিই, তাহলে a + 2, এখান থেকে 1 কমন নিলাম, কত হবে? a + 2। এবার দেখো এখান থেকে কমন নিচ্ছি, a + 2 কমন নিলাম, কত পাবো? 2a + 1। বোঝা গেল? তাহলে এটা হলো উৎপাদক বিশ্লেষণ এবং এটা হলো অ্যান্সার। ঠিক আছে, এবার চলে আসছি আমরা পরের অঙ্ক। দেখো পরের অঙ্ক বলেছে a + b² - 5a - 5b। ঠিক আছে, তাই আমরা দেখি। দেখো a + b² যেমন আছে তেমন রেখে দিলাম। -5 যদি আমরা কমন নিই, কি কমন নিয়েছি? -5, চিহ্নটা লক্ষ্য রাখবা, -5। ঠিক আছে, -5 কমন নিলে এটা কিন্তু পজিটিভ হয়ে গেল আর বিটাও কিন্তু পজিটিভ হয়ে গেল। এরকম একটা আমাদের চলে এলো। এবার দেখো এই যে দুটো আমাদের রাশি আছে, এখান থেকে যদি আমরা a + b কমন নিই, তাহলে কী পাবো? a + b যদি কমন নিই, এখান থেকে a + b পাচ্ছি -5। তাহলে এইটার উৎপাদক বিশ্লেষণ, এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, চলে আসছি পরের অঙ্ক। বলেছে গসাগু নির্ণয় করতে বলেছে। গসাগু নির্ণয় করতে বলেছে, তো প্রথম রাশিটা দেখো, প্রথম রাশিটা কি বলেছে? প্রথম রাশিটা আমাদেরকে বলেছে a² - 1। ঠিক আছে, এই রাশিটা দেখি আমরা একবার। এই রাশিটা থেকে এভাবে লিখতে পারি, a² - 1² লিখতে পারি তো? 1² মানে তো 1। তাহলে a² - b², তাহলে এরকম হলো a + b আর a - b। এটা হলো প্রথম রাশি। এটা কি হলো? প্রথম রাশি। এবার দ্বিতীয় রাশি কি বলেছে? দ্বিতীয় রাশি দেখি আমরা। দ্বিতীয় রাশি এটা বলেছে a² - 2a + 1। ঠিক আছে, দ্বিতীয় রাশির সলিউশনটা একবার দেখে নিই আমরা। কী করে করব? দ্বিতীয় রাশি যদি আমরা সলিউশন করতে চাই, দেখো এটা এইভাবে আমরা ভাবতে পারি না, a² - 2 × a × b, 2 গুণ a গুণ 1 মানে তো 2a হয়, প্লাস 1²। তাহলে এটা a - 1 এর হোল স্কোয়ার হবে। আর আমরা জানি a - 1 এর হোল স্কোয়ার মানে হচ্ছে a - 1 দুবার গুণ a - 1 গুণ a - 1। ঠিক আছে, তাহলে আমরা দুটো রাশি দেখলাম। এবার চলে আসবো আমরা 3 নম্বর রাশি। 3 নম্বর রাশি কি বলেছে? টুকে নিই আমরা। কি বলেছে? a³ + a² - 2a। এটা বলেছে আমাদের 3 নম্বর রাশি। 3 নম্বর রাশির আমরা সলিউশন করব। দেখো 3 নম্বর রাশির যদি আমরা সলিউশন করতে চাই, তাহলে আমাদেরকে এখানে দেখো কি করতে হচ্ছে। দেখো আমরা এই রাশিটাকে এভাবে লিখতে পারি,
এ কিউব মাইনাস 1 প্লাস এ স্কোয়ার মাইনাস 2a। এবার দেখো এখানে -1 লিখেছি, -1 তো আমরা এমনি এমনি আনতে পারি না, তাহলে আমাদেরকে একটা +1 করতে হবে ব্যালেন্স করার জন্য। তো এইভাবে যদি আমরা রাশিটা আনি, এবার এ কিউব মাইনাস 1 মানে 1 এর কিউব মানে 1, তাহলে আমরা ফর্মুলাটা এরকম পাই, এ মাইনাস মানে এই জিনিসটাকে আমরা করছি, দেখো এই জিনিসটা আমরা ভাঙছি, এ মাইনাস 1 আর এ স্কোয়ার প্লাস এ বি মানে এ প্লাস বি স্কোয়ার মানে 1 প্লাস এখানে যেটা আছে এটাকে আমরা কী পাবো, এ মাইনাস বি হোল স্কোয়ার, এরকম একটা আসছে। তো দেখো এখানে আমরা দুটো রাশি পেলাম, একটা এই রাশি একটা এই রাশি। এখান থেকে যদি আমরা এ মাইনাস 1টা কমন নিই, এ মাইনাস 1 যদি আমরা কমন নিই, তাহলে এখান থেকে কী পেলাম, এ স্কোয়ার প্লাস এ প্লাস 1, আর এখান থেকে এ মাইনাস 1 কমন নিয়েছি মানে প্লাস এ মাইনাস 1, এটা কেটে গেল, তাহলে আমরা কি পেলাম, এ মাইনাস 1 এ স্কোয়ার প্লাস 2a। তো দেখো বলেছে আমাকে এখানে গসাগু নির্ণয় করতে, আমি তোমাকে ভেঙে দেখালাম। গসাগু যেহেতু নির্ণয় করতে বলেছে, আমরা দেখে নেব তিনটের মধ্যে কমন আমরা কোনটা পেলাম, তাই তো তিনটের মধ্যে কমন আমরা কোনটা পেলাম একবার দেখে নেব। তো তিনটের মধ্যে কমন একবার দেখে নিই, দেখো এখানেও এ মাইনাস 1 আছে, এখানেও এ মাইনাস 1 আছে, এখানেও এ মাইনাস 1 আছে, তাহলে এখানে গসাগু কি হলো, গসাগুটা হচ্ছে এ মাইনাস 1, এটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? চলে আসছি পরের অঙ্ক, লসাগু নির্ণয় করতে বলেছে। তো এখানে কটা রাশি আছে আগে দেখো, এখানে আমাদের কটা রাশি আছে একবার দেখে নাও। এখানে একটা রাশি, দুটো রাশি, তিনটে রাশি, এই তিনটে রাশির গসাগু নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, আমরা একটা একটা করে রাশি দেখি আগে। প্রথম যে রাশিটা আছে সেটা হচ্ছে x⁴ প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস y⁴, তাই তো, এটা হচ্ছে আমাদের প্রথম রাশি। আমাদের এবার দ্বিতীয় রাশি কি আছে পাশে লিখে নিই। দ্বিতীয় রাশি আছে x² প্লাস y⁴। 3 নম্বর রাশি কি আছে, x² মাইনাস xy তার হোল কিউব। এবার তিনটে রাশি একটা একটা করে সলিউশন বের করি আমরা। প্রথম যে রাশি আছে দেখো, প্রথম রাশিটাকে আমরা এইভাবে লিখতে পারি কি পারি না, দেখো x² এর স্কোয়ার x² এর স্কোয়ার প্লাস 2x² y² প্লাস y² এর স্কোয়ার। এবার আমরা একটা x² y² বেশি নিয়েছি, তার জন্য একটা x² y² বিয়োগ করব। তো এখানে আমরা রাশিটা কি পেলাম, x² প্লাস y² এর হোল স্কোয়ার মাইনাস xy এর হোল স্কোয়ার। ঠিক আছে, তো এটা যদি আমরা করি কি পাবো, a² মাইনাস b², a প্লাস b a মাইনাস b, যদি চলে গেল। আচ্ছা, এটা হচ্ছে এর সঙ্গে। ঠিক আছে, এবার x² y প্লাস y⁴ এটা করব। ঠিক আছে, তো দেখো এখান থেকে x² y আর y⁴ এই দুটোর মধ্যে যদি আমরা দেখো, এখানে একটা ছোট্ট প্রিন্টিং মিস্টেক আছে, এখানে কিন্তু x² y হবে না, এখানে হবে x³ y। ঠিক আছে,
এক্স কিউব ওয়াই হবে। সেক্ষেত্রে দেখো এখানে যদি তোমরা ওয়াই একটা কমন নাও, কি হবে? এক্স কিউব প্লাস ওয়াই কিউব। এবার দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এবার তোমরা এখানে ফর্মুলায় ভাঙো। ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এই হয়ে গেল দুটো। 3 নম্বরে চলে আসছে, দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই তার হোল কিউব। কি আছে? এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই তার হোল কিউব। দেখো এখানে আমরা কি করব, এখানে যেটা আছে আমাদের, এখানে দিলাম ভেতরের রাশিটাকে একবার কমন নিই। এক্স কমন যদি চাই তাহলে এক্স মাইনাস ওয়াই। আচ্ছা তোমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে অভ্যস্ত, সেকেন্ড ব্র্যাকেট দাও, হলো। তাহলে এরকমই যদি করি তাহলে এক্স কিউব, এই কিউবটা এদিকে চলে এলো, এক্স কিউব আর এক্স মাইনাস ওয়াইয়ের কিউব, এটা হচ্ছে এর উৎপাদকগুলো পেলাম আমরা। এবার এই উৎপাদকগুলো ভাঙার পরে আমাদেরকে যেটা বলেছে লসাগু নির্ণয় করতে হবে। তো আমি এইখানে লসাগুটা লিখে দিচ্ছি। দেখো এখানের এক্স কিউব আর এখানের ওয়াই, এই দুটো মিলে লিখলাম এক্স কিউব ওয়াই হলো। তাহলে এটা হয়ে গেল, এটা হয়ে গেল। তারপরে আমরা এটা লিখি আগে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই হলো। রবার দিয়ে এখানে একটু মিটিয়ে দিলে তোমার সুবিধা। দেখো তাহলে এটার কাজ হয়ে গেল। এবার পরেরটা লিখবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এটা হয়ে গেল। এটা তো হয়ে গেছিলো। এবার লিখবো এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই। এই এক্স প্লাস ওয়াইটা তোমরা আগেও লিখতে পারো। আচ্ছা এইটা দেখো, এইটা একবার লিখেছি, তাই তো? এটা একবার লিখেছি, তাহলে এটা নেওয়ার দরকার না, তাহলে এগুলো কিন্তু হয়ে গেছে। এক্স কিউব লিখেছি আর এক্স মাইনাস ওয়াইয়ের হোল কিউব, এক্স মাইনাস ওয়াইয়ের হোল কিউব, এটা হচ্ছে তোমাদের লসাগু। ঠিক আছে, তোমার লসাগুটা তোমরা পেয়ে গেলে, বোঝা গেল? এবার তাহলে চলে আসছি পরের অঙ্ক। লসাগু নির্ণয় হলো। এবার সরল করতে বলেছে। এই সরলটা আমি দুইভাবে শেখাবো, একটা সহজ একটা কঠিন। প্রথমে তোমাদের যেটা পরীক্ষায় করতে হবে, কঠিন পদ্ধতিটা একবার শিখিয়ে দিই। খুব কঠিন নয়, কঠিন বলা ভুল, অঙ্ক কখনোই কঠিন নয়। দেখো নিচে দেখো এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, ওয়াই এক্স মাইনাস জেড মাইনাস এক্স, জেড মাইনাস এক্স, ওয়াই মাইনাস জেড, ওয়াই মাইনাস জেড। তাহলে নিচে লসাগু কী হবে? এক্স মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স আর ওয়াই মাইনাস জেড হলো। তাহলে দেখো এখানে এটা এক্স মাইনাস ওয়াই আছে, এখানে জেড মাইনাস এক্স আছে, এক্স মাইনাস ওয়াই আছে, জেড মাইনাস এক্স আছে। তাহলে কী হলো? উপরে কী হবে? উপরে হবে ওয়াই মাইনাস জেড, ওয়াই মাইনাস জেড গুণ ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার প্লাস, তারপরে দেখো কি আছে? ওয়াই মাইনাস জেড আছে আর এক্স মাইনাস ওয়াই আছে, ওয়াই মাইনাস জেড আছে আর এক্স মাইনাস ওয়াই আছে। তাহলে নাই কোনটা? এটা নাই। তাহলে কি হবে? জেড মাইনাস এক্স জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস, দেখো জেড মাইনাস এক্স আছে, জেড মাইনাস এক্স আছে, ওয়াই মাইনাস জেড আছে, ওয়াই মাইনাস জেড আছে, নাই কোনটা? এক্স মাইনাস ওয়াই নাই। ঠিক আছে, এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এবার দেখো এখানে ফর্মুলা আমাদের পড়ে যাবে। এটা কিসের ফর্মুলা? এটা আমরা জানি ওয়াই কিউব মাইনাস জেড কিউবের ফর্মুলা প্লাস, এটা কিসের ফর্মুলা? জেড কিউব মাইনাস এক্স কিউবের ফর্মুলা প্লাস, এটা কিসের ফর্মুলা? এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের ফর্মুলা। আর নিচে কি থাকলো? নিচে থাকলো
এক্স মাইনাস ওয়াই, জেড মাইনাস এক্স, ওয়াই মাইনাস জেড। দেখো এখানে সব কেটে যাচ্ছে, সব কেটে যাচ্ছে, কী হয়ে যাচ্ছে 0, তো 0 বা এটা মানে 0। এটা তো গেল তোমাদের পদ্ধতিতে। এবার দেখো তোমরা অঙ্কটা লক্ষ্য করো, অঙ্কটা লক্ষ্য করলে তোমরা দেখতে হবে ওয়াই স্কোয়ার ওয়াই জেড জেড স্কোয়ার, এখানে এক্স ওয়াই, এখানে আছে জেড এক্স, ঠিক আছে। ওপরে কিন্তু কি নাই, এক্স নাই। নিচে কটা এক্স আছে, দুটো এক্স আছে। ওপরে দেখো কি আছে, জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার। ওপরে কি নাই, ওয়াই নাই। নিচে কটা ওয়াই আছে, দুটো ওয়াই আছে। ঠিক তেমনি এখানে দেখবো ওপরে কি নাই, ওপরে নাই হচ্ছে জেড, কিন্তু এখানে কটা জেড আছে, দুটো জেড আছে। তো দেখো তিনটেরই মোটামুটি জিনিসটা একই। ওপরে এখানে এক্স নাই বলে এখানে দুটো এক্স এসছে, ওপরে এখানে ওয়াই নাই বলে এখানে দুটো ওয়াই এসছে, ওপরে এখানে জেড নাই বলে দুটো জেড এসছে। তো এইগুলো ইকুয়েশনগুলোকে বলা হচ্ছে সিমেট্রিক ইকুয়েশন। এরকম যখন ইকুয়েশন তোমরা পাবে যে একই রকম মানে অর্থ বোঝাচ্ছে ইকুয়েশনগুলোতে, তখন এক্স ওয়াই জেড এই তিনটের মধ্যে যে কোনো একটার মানকে 1 ধরবে আর বাকিগুলোকে 0 ধরবে, ঠিক আছে। পরীক্ষায় করতে যেও না, পরীক্ষায় করলে কিন্তু নাম্বার কেটে দিতেও পারে। তো এই জিনিসটা তোমাদের শেখাচ্ছি একটু, যাতে তোমরা অঙ্কে মজা পাও। দেখো এখানে আমরা এক্স এর ভ্যালু যদি 1 ধরি, ওপরে কি হবে, ওপরে সব 0, তাহলে এই গোটাটা কিন্তু কি হয়ে গেল, এই গোটাটা হয়ে গেল 0। নিচে কি আছে, এক্স আছে, এক্স 1 আছে, কিন্তু এগুলো জেড হচ্ছে 0, এগুলো 0, তাই তো, তাই জন্য গোটাটা হয়ে যাবে 0। এখানেও তাই, এক্স আছে, এক্স এর ভ্যালু কত 1, ওয়াই এর ভ্যালু কত 0, তাহলে এখানে 1 0 প্লাস 0, ওপরে 1 থাকছে, কিন্তু এখানে দেখো এখানে কিন্তু 0 হয়ে যাচ্ছে, তাই এটাও 0, তাহলে টোটালটার ভ্যালু হয়ে যাচ্ছে 0। তাহলে এইভাবেও কিন্তু আমরা 0 পেতে পারি। পরীক্ষা এটা করতে যেও না, শুধু মনে রাখবে একটার ভ্যালু 1, বাকি দুটো ভ্যালু 0 ধরবা। যে কোনো এখানে তুমি ওয়াই 1 ধরতা, এক্স 0 জেড 0, তাও কিন্তু 0 উত্তরই বেরাতো, ঠিক আছে, বোঝা গেল। এবার চলে আসছি পরের অঙ্কে। কী আছে দেখো পরের অঙ্ক। পরের অঙ্ক বলেছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এটা পাটিগণিতের প্রশ্ন। দেখো এই অঙ্কটা করে তোমরা পাবে মজা, কারণ এই অঙ্কটা আমি খুব সোজাভাবে করতে চলেছি। কীভাবে সোজা করে করতে চলেছি, আগে অঙ্কটা একবার পড়ে নিই। বলেছে একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা, একটি কি বলেছে, যন্ত্রচালিত, মাথায় রাখবে, একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার 2 × 1/4 গুণ। 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার কাপড় 18 দিনে তৈরি করে। 2700 মিটার কাপড় 15 দিনে তৈরি করতে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে। এই সব ক্ষেত্রে একটা ফর্মুলা তোমরা মনে রাখবে। ফর্মুলাটা হচ্ছে M1 D1 H1 E1 বাই W1 সমান M2 D2 H2 E2 বাই W2। এবার M D H E এগুলো কি দেখো, তোমাদের এই টাইপের অঙ্কে যন্ত্রচালিত তাঁত না বলে মানুষ বলতে পারে বা বিভিন্ন পশু পাখি বলতে পারে, পারে তো। তো সেইটা হচ্ছে তোমাদের, আমি দেখাচ্ছি তোমাদের কালার দিয়ে, সেইটা হচ্ছে তোমাদের এম, ঠিক আছে। যতগুলো যন্ত্রচালিত তাঁত, হস্তচালিত তাঁত, সেগুলো হচ্ছে এম। যতগুলো মানুষ, সেগুলো হচ্ছে এম। ডি, ডি মানে হচ্ছে দিন। এইচ, এইচ মানে হচ্ছে ঘন্টা। ই, ই মানে হচ্ছে কর্মক্ষমতা, কর্মক্ষমতাটা শেখাচ্ছি আমি। ডাব্লিউ মানে হচ্ছে কাজ। আর এদিকে এম টু কি, দ্বিতীয় যে মানুষ, দ্বিতীয় যে যন্ত্র, অর্থাৎ একটা যন্ত্রচালিত বলেছে, একটা হস্তচালিত বলেছে। তাহলে এইটা যদি আমরা যন্ত্রচালিত ধরি, এটা আমরা হস্তচালিত ধরবো। তো এইটার এটা কি, তাহলে যন্ত্রচালিত কটা মানুষ বা কটা যন্ত্র আছে, কটা মানুষ বা কটা যন্ত্র, তার কদিন লেগেছে, কত ঘন্টা লেগেছে, তার কর্মক্ষমতা কত।
আর সে কত কাজ করেছে, ঠিক আছে। এগুলো হচ্ছে এম, D1, H, E এগুলোর মানে। এবার এখানে তো যন্ত্রচালিত না বলে মানুষ বলতে পারতো, এখানে বলতে পারতো একটি মানুষ রামের ক্ষমতা শ্যামের ক্ষমতা 2 × 1 = 4 গুণ বলতে পারতো। তাহলে রামের ক্ষমতা, তাহলে রাম শ্যাম একজন একজন করে, তাহলে M আর M2 এর ভ্যালু 1 হতো। বা 10 জনের মানুষের ক্ষমতা বা 10 জন পুরুষের ক্ষমতা আর 15টি মহিলার ক্ষমতা বলতে পারতো। তাহলে M1 এর জায়গায় 10 জন পুরুষ, M2 এর জায়গায় 15 জন মহিলা। এরকম কিন্তু তোমাদের এই ফর্মুলায় করতে পারো, ঠিক আছে। আমি এই ফর্মুলাতে এই অঙ্কটা করি, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো প্রথমে আমরা যন্ত্রচালিত সেটাকে 1 ধরে নেবো, ঠিক আছে, এটাকে 1 ধরে নেবো, আর হস্তচালিত এটাকে 2 ধরে নেবো, তাহলে তোমরা বুঝতে পারবে ভালো করে। দেখো তো যন্ত্রচালিত কি কি বলেছে, যন্ত্রচালিত তাদের ক্ষমতা আর হস্তচালিত ক্ষমতার 2 × 1 = 4 গুণ। এবার দেখো আমরা একটা করি, যন্ত্রচালিত একটা ইস্টু হস্তচালিত, দুটো ভাগ করলাম আমরা। দেখো কত গুণ বলেছে, 2/1/4। 2/1/4কে যদি আমরা ঠিকঠাকভাবে ভাঙি তাহলে লিখবো 4 × 2 = 8 আর 9, 9/4। তার মানে তোমাদেরকে এরকম বলেছে, দেখো এই জিনিসটাকে ভালো করে ফলো করো। এই জিনিসটা যদি তোমরা ভালো করে ফলো করো তাহলে তোমরা বুঝতে পারবে, যদি হস্তচালিত যে তাঁতটা আছে তার ক্ষমতা 4 হয়, তাহলে যন্ত্রচালিত যে তাঁতটি আছে তার ক্ষমতা 9 হবে। কি বললাম, যদি হস্তচালিত যে তাঁতটি আছে তার ক্ষমতা 4 হয়, তাহলে যন্ত্রচালিত যেটা আছে তার ক্ষমতা বেশি হবে, 9 হবে। তাহলে হস্তচালিতর কি আছে 4 এবং যন্ত্রচালিতর 9। এটা কি এর ক্ষমতা, কি হলো এটা, এটা ক্ষমতা হলো, ঠিক আছে। ক্ষমতা, দুটোরই ক্ষমতার অনুপাত, এটারও ক্ষমতা এটারও ক্ষমতা, ঠিক আছে। এটা আমাদের পাশে থাকলো হাতে। এবার দেখো, এবার আমরা অঙ্কটা করি। দেখো 1 বলেছি যন্ত্রচালিত আর 2 বলেছি হস্তচালিত। আমাদেরকে বলেছে 12টি হস্তচালিত, ঠিক আছে। 12টি হস্তচালিত, কটি হস্তচালিত এখানে বলেছি মানুষের সংখ্যা বা যন্ত্রের সংখ্যা, এখানে বলবে M2 এর জায়গায়। তাহলে কটি যন্ত্রচালিত আছে, হস্তচালিত আছে 12টি। তাহলে 12টি হস্তচালিত গুণ কদিন লাগছে, 18 দিন লাগছে। কত ঘন্টা কি এখানে কিছু বলেছে, বলেনি, তাহলে H এর ভ্যালু কিছু দেওয়ার দরকার নাই বা H এর মান কিছু বসানোর দরকার নাই। আর E হচ্ছে এফিসিয়েন্সি বা ক্ষমতা। ক্ষমতা কি হলো, 2 নম্বর কি ধরেছি, 2 নম্বর ধরেছি হস্তচালিত। হস্তচালিতর ক্ষমতা কত বেরোলো, 4 বেরোলো আমাদের। তাহলে হস্তচালিতর ক্ষমতা বেরোলো 4। আচ্ছা হস্তচালিত কাজ কত, এই যে ওয়ার্ক মানে কাজ, কাজ কত, 1080 মিটার কাপড়। কাজ হচ্ছে 1080 মিটার কাপড়। এবার দেখো M1 1 নম্বর ধরেছি যন্ত্রচালিত, কি বের করতে হবে, যন্ত্রচালিত তাদের সংখ্যা বের করতে হবে। তাহলে আমাদেরকে M1 এর মানটাই বের করতে হবে। M1 যন্ত্রচালিত তাঁতের কদিন লাগবে বলেছে, 15 দিন লাগবে, গুণ 15। ঘন্টা তো কিছু বলেনি, দরকার নাই। আর যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা কত, 9 ক্ষমতা। আচ্ছা যন্ত্রচালিত তাঁতকে কতটা কাপড় করতে হবে, 2700। এবার তোমরা যদি এটা সলিউশন করো তোমরা উত্তর পেয়ে যাবে। দেখো কীভাবে আমরা সলিউশন করবো, দেখো আমরা এদিকে কাটাকাটি করি একটু। যদি 2 দিয়ে এটা কাটি, 2, তার আগে এদিকে 0 এদিকে 0 কেটে দিলাম, 2 দিয়ে কাটলাম 2। এটা যদি আমরা 2 দিয়ে কাটি কত পাবো, 5 4 54, 3 18 54, 3 4 12, 4 2 8 হয়ে গেল এদিকে, তাই তো। এদিকে কত হয়ে গেল 8। তাহলে M1 গুণ 15 গুণ 9 ভাগ 270 সমান এদিকে কত হলো, 8 হলো, ঠিক আছে। আমরা পরের পেজে চলে যাচ্ছি। আমাকে M1 এর ভ্যালু বের করতে হবে, এটা M1 সমান কত হবে, তাহলে M1 হবে 8
গুণ 270 বাই 9 গুণ 15। দেখো 3 নং 27, তাহলে কত হবে 30, 15 দুগুণ 30, তাহলে m1 এর ভ্যালু কত হলো 16। তাহলে 16টি যন্ত্রচালিত তাঁত আমাদের লাগছে। ঠিক আছে, এইভাবে যদি তোমরা অঙ্কটা করো, অঙ্কটা কিন্তু খুব সোজা হবে। দেখো অঙ্কটা যদি তোমরা বুঝতে না পারো, একবার ভিডিওটা ব্যাক করে পিছিয়ে দেখে নেবে, অঙ্কটা কিন্তু খুব সোজা। এই অঙ্কগুলো যদি তোমরা এইভাবে করো, অঙ্কগুলো খুব তাড়াতাড়ি অঙ্কগুলো কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো চলে আসছি পরবর্তী অঙ্ক কি বলেছে। এক পাত্র শরবতে 5:2 অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে। এই শরবতের কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে। এইটাও আমি তোমাদের শর্টকাটে করাবো। কীভাবে করব? সিরাপ আর জলের অনুপাত বলে দিয়েছে। দেখো সিরাপের কত বলেছে 5, জল কত বলেছে 2। ঠিক আছে, এবার শেষে বলেছে শরবতের কত অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল মেশাতে হবে। আচ্ছা ধরো একটা এই টোটাল সিরাপ আর জলের মোট পরিমাণ তো 7, আমরা দেখতে পাচ্ছি এই টোটাল সিরাপ আর জলের মোট পরিমাণ 7। তো একটা গ্লাস থেকে যদি শরবতের কিছু অংশ তুলে নিয়ে সমপরিমাণ জলটা আমরা মেশাই, মোট পরিমাণ কি চেঞ্জ হবে? মানে 7 কি চেঞ্জ হবে না 7 7ই থাকবে? 7 কিন্তু 7ই থাকবে। আচ্ছা এইবার আমরা 5:2কে আমরা এইভাবে লিখতে পারি না? 5:2কে আমরা যদি আমরা উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করি, তাহলে আমরা এরকম পাবো কি পাবো না? এটা আমরা কেন করছি পরে বুঝবে, আমাদের হিসাবের সুবিধার জন্য। উভয় পক্ষকে যদি আমরা 2 দিয়ে গুণ করি, তাহলে আমরা কত পাবো 10:4, অর্থাৎ 5:2 যা 10:4 তাই, অর্থাৎ মোট কিন্তু সিরাপ আর জলের পরিমাণ 14। সে যদি আমরা শরবত তুলে নিয়ে জলও মেশাই, তাও কিন্তু আমাদের মোট পরিমাণটা 14 থাকবে। তো 10 আর 4 14 হলো। এবার আমাকে বলেছে শেষে সিরাপ আর জলের পরিমাণ কিন্তু সমান হবে। তো 14কে যদি আমরা সমান ভাগে ভাগ করি 2 ভাগে, তাহলে 7 আর 7 পাচ্ছি, তাই তো? তাহলে যদি আমরা 14কে 7 আর 7 ভাগে ভাগ করি, এটা প্রথম ফার্স্ট এটা, আর তারপরে যখন মেশানোর পরে তাহলে এটা হবে কি হবে না, দেখো ভালো করে বোঝো। আমরা মোট শরবত পেয়েছি 14। এবার যখন শরবতের কিছু অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল মেশালাম, তখন বলছে সিরাপ আর জলের পরিমাণ সমান হলো, অর্থাৎ সিরাপও যা হবে জলও তাই হবে। দেখো সিরাপও 7 হয়েছে, জলও 7 হয়েছে। মোট পরিমাণ কত? মোট 10 আর 4 14, 7 আর 7 14, এটাও 14, এটাও কিন্তু 14। মোট পরিমাণ কিন্তু পরিবর্তন হয়নি, যেটা আমাকে বলেছে মোট পরিমাণ কিন্তু পরিবর্তন হবে না। তাহলে একটা জিনিস বুঝে দেখো, সিরাপ আগে 10 ছিল, এখন হলো 7, মানে 3 কমে গেছে। জল আগে 4 ছিল, হয়ে গেছে 7, 3 বেড়ে গেছে। তার মানে সিরাপের 3 অংশ তুলে নিয়ে জলের 3 অংশ অ্যাড করা হয়েছে, তার মানে বোঝা যাচ্ছে এটাই হয়েছে। তাহলে কতটুকু অংশ তুলে নিয়েছে? তাহলে আমাদের তুলে নেওয়া হয়েছে 3 অংশ তুলে নেওয়া হয়েছে। কত থেকে? 10 থেকে 3 অংশ তুলে নেওয়া হয়েছে। তাহলে 10 থেকে 3 অংশ তুলে নেওয়া হয়েছে। তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর, 10-এর 3 অংশ তুলে নিতে হবে। বোঝা গেল? এটা হচ্ছে শর্টকাট। তোমরা তোমাদের বইয়ে যেমন করে করেছো সেরকম করে করলেও যেমন ঠিক, এটাও ঠিক। এবার এইটা তোমাদের বিদ্যালয়ে গ্রহণ করবে কিনা সেটা ব্যাপার। বেশিরভাগ বিদ্যালয়ে হয়তো গ্রহণ করবে না, কিন্তু তোমাদের শেখার জন্য আমি তোমাদের শিখিয়ে দিলাম। এইভাবেও কিন্তু তোমরা বুঝে অঙ্কটা করতে পারো শর্টকাটে। দেখো পরের অঙ্ক। এই অঙ্কের জন্য জায়গা নিচে খুবই কম আছে, তো আমি একটু উপরে করাবো। এই অঙ্কটাও একটা শর্টকাট পদ্ধতিতে আমি তোমাদেরকে করাবো।
একটি কাজ মেরি ও ডেভিড একা একা 10 দিন ও 15 দিনে করতে পারে। দেখো এখানে করাচ্ছি আমরা, এখানে অঙ্কটা করছি। তাহলে মেরি আর ডেভিড দুজনের কথা বলেছে এখানে, তাই তো। মেরি করছে কত দিনে? একা একা 10 দিনে করছে, 10 দিনে করছে। ডেবিট করছে কত দিনে? 15 দিনে করছে। এই টাইপের যখনই অঙ্ক দেখবে তখন একটা সহজ নিয়ম শিখিয়ে দিচ্ছি। কি করবে? সোজা এই 10 আর 15 এই দুটো লসাগু করবে। 10 আর 15 লসাগু করলে আমরা পাবো, দেখবে 30 পাবো। কত পাবো? 30 পাবো। এবার 30 পাওয়ার পরে এই 10 দিয়ে 30কে ভাগ, কত? 10 দিয়ে 30কে ভাগ কত হবে? 3 হবে। 15 দিয়ে 30কে ভাগ কত হবে? 2 হবে। অর্থাৎ এইটা আমরা পেয়ে গেলাম মেরির ক্ষমতা। মেরির ক্ষমতা, ক্ষমতা এটা পেয়ে গেলাম ডেভিডের ক্ষমতা। ডেভিডের ক্ষমতা। তোমরা যদি বুঝতে না পারো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। দেখো আগে বুঝিয়ে দিচ্ছি। মেরি 10 দিনে করে একা একা, ডেভিড 15 দিনে করে একা একা। এরকম যখন একা একা দেখবে তখন দুটোর লসাগু করে দেবে। কত পাবে? 30। দিয়ে 30কে মেরির একা একা কত দিনে করে সেটা দিয়ে ভাগ করবে, আর 30কে ডেভিড একা একা কত দিনে করে সেটা দিয়ে ভাগ করবে। যে 3 আর 2 যেটা পাবে সেটা হবে মেরির ক্ষমতা, আর ডেভিডের ক্ষেত্রে যেটা পাবে সেটা হচ্ছে ডেভিডের ক্ষমতা। তাহলে মেরির ক্ষমতা কত হলো? 3, ডেভিডের ক্ষমতা হলো 2। এই দুটো আমরা পেলাম। এবার দেখো পরের লাইনে কি বলেছে। প্রথমে মেরি একা একা 4 দিন আর ডেভিড একা একা 5 দিন কাজ করে। এবার দেখো তোমরা প্রশ্ন করবে আমরা এখানে লসাগু কেন করলাম? মনে রাখবে এই যে তোমরা লসাগু করে মাঝখানে যেটা পাচ্ছ সেটা হচ্ছে মোট কাজ। কি বললাম? সেটা হচ্ছে মোট কাজ। অর্থাৎ মোট কাজ কত? মোট কাজ হচ্ছে 30। ভালো করে মনে রাখবে, যেটা মাঝখানে তোমরা লসাগু করে পাচ্ছ, যাকে 10 আর 15 দিয়ে তোমরা ভাগ করলে সেইটা হচ্ছে তোমাদের মোট কাজ। অর্থাৎ লসাগু করলে তোমরা মোট কাজ পাবে। তাহলে 30 হচ্ছে আমাদের মোট কাজ। এবার দেখো মেরির ক্ষমতা 3। মেরির ক্ষমতা 3। মেরি প্রথমে একা একা 4 দিন কাজ করেছে। মেরি প্রথমে একা একা 4 দিন কাজ করেছে। তাহলে মেরি 3 4 12 কাজ করেছে। পরে ডেভিড একা 5 দিন কাজ করেছে। পরে ডেভিডের ক্ষমতা কত? ডেভিডের ক্ষমতা হচ্ছে 2। ডেভিড কদিন কাজ করেছে? 5 দিন কাজ করেছে। মেরির ক্ষমতা 3, মেরি কাজ করেছে 4 দিন। ডেভিডের ক্ষমতা 2, ডেভিড কাজ করেছে 5 দিন। তাহলে মোট কাজ কত? মোট কাজ দেখো 12 যোগ 10 সমান 22। 22 একক কাজ। 22 একক কাজ। কিন্তু আমাদের মোট কাজ কত? মোট কাজ এক্ষুনি বললাম লসাগু করে যেটা পেলাম সেটা মোট কাজ 30 একক কাজ। তাহলে মোট কাজ 30 একক হয়ে গেছে 22 একক। তাহলে পড়ে আছে কত একক? পড়ে আছে 30 বিয়োগ 22, মানে 8 একক পড়ে আছে। 8 একক কাজ পড়ে আছে এখনো। সেই 8 একক কাজটা কে করবে? সেই 8 একক কাজটা করবে মারিয়া। বাকি কাজটি 4 দিনে শেষ করলো। তাহলে 8 একক কাজ, 8 একক কাজ, 8 একক কাজ করে 4 দিনে। এবার মেরি একদিনে কত করে সেটাই তো ক্ষমতা। তাহলে একদিনে যদি হিসাব করি, একদিনে করে 8 ভাগ 4 মানে 2 একক। এটাই তো মেরির ক্ষমতা। তাহলে এটা বেরিয়ে গেল মেরির ক্ষমতা। কি বেরিয়ে গেল? মেরি নয়, শেষে হচ্ছে মারিয়া, তাই তো। মারিয়ার ক্ষমতা এটা বেরোলো আমাদের মারিয়ার ক্ষমতা। মারিয়ার
ক্ষমতা। ঠিক আছে, তাহলে কি পেলাম? মেরির ক্ষমতা 3, ডেভিডের ক্ষমতা 2, মারিয়ার ক্ষমতা 2। মেরির 3, ডেভিডের 2, মারিয়ার 2, এই তিনটে কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে এই তিনটে দিয়েই কিন্তু আমাদের অঙ্ক চলবে। কোন তিনটে? দেখো এই তিনটে ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি। মেরির ক্ষমতা 3, ডেভিডের ক্ষমতা 2, মারিয়ার ক্ষমতা 2। এবার কি বলেছে? মেরি, ডেভিড ও মারিয়া যদি একসঙ্গে কাজটি করে তাহলে কদিনে শেষ হবে? তাহলে মেরি, ডেভিড আর মারিয়ার মোট ক্ষমতা কত? তাহলে মোট ক্ষমতা দেখো 3, 2 আর 2। তাহলে মেরির 3, ডেভিডের 2, মারিয়ার 2, মোট ক্ষমতা 2 আর 2 4 আর 3 7, 7 একক ক্ষমতা। এবার 7 একক ক্ষমতা, মোট কাজ আমরা কি বলেছি? লসাগু করে যেটা পেয়েছি সেটাই মোট কাজ, 30 একক কাজ মোট। তাহলে কদিনে শেষ হবে? 7 একক ক্ষমতা অর্থাৎ 7 একক কাজ করে একদিনে, তাই তো? একদিনে কাজ করে 7 একক। তাহলে একদিনে, এখানে লিখছি, এক দিনে কাজ করে, এটা কিন্তু 3 জন মিলে কাজ করে 7 একক। সরি, এটা উল্টো লিখে এলাম, 7 একক কাজ করে একদিনে। জিনিসটা এইভাবে লিখলে তোমার সুবিধা হবে। দাঁড়াও, জিনিসটা উল্টো করে লিখি। দেখো, সাত একক কাজ করে এক দিনে। এক একক কাজ করে 1-এর 7 দিনে। তাহলে মোট কাজ 30 একক। 30 একক কাজ করে 30-এর 7 দিনে। এটাকে তোমরা যদি ভাঙাও, 30, 3 7 21, 4 7 28, 2 4 পূর্ণ 2-এর 7 দিনে। এটা হয়ে যাবে তোমাদের উত্তর। উত্তর কত হয়ে গেল? 4 পূর্ণ 2-এর 7। জানি তোমরা অন্য নিয়মে করেছো, কিন্তু দেখো তো এই নিয়মেও কিন্তু উত্তরটা 4 পূর্ণ 2-এর 7 আসছে। বোঝা গেছে? তাহলে এই নিয়মে কিন্তু তোমরা করতে পারো। আচ্ছা, এইভাবে এই যে তোমরা একটা অঙ্ক করে হয়তো নিয়মটা তোমরা ভালোভাবে বুঝতে পারলে না, তোমরা যদি মনে করো এই যে প্রথমে দেখো এটা কি হয়েছে, এখানে কর্ম আর ক্ষমতার যে অঙ্ক, তারপরে তোমার মিশ্রণের অঙ্ক, এই সব যে অঙ্কগুলো, এগুলো যদি তোমরা এরকম শর্টকাট নিয়মটা শিখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে। আমি তোমাদের বইয়ের অনুশীলনীতে যত অঙ্ক আছে চ্যাপ্টার ধরে ধরে সব অঙ্ক শর্টকাটে তোমাদের জন্য নিয়ে আসবো। তো এইটা হচ্ছে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্কের দ্বিতীয় সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে, এবং তোমাদের পরীক্ষা আসতে কিন্তু আর বেশি দেরি নেই। তোমরা সকলে মন দিয়ে অঙ্ক ভালোভাবে প্র্যাকটিস করো, এবং হুবহু যে অঙ্ক আসবে তার কোনো মানে নেই। আমি অঙ্কের টাইপটা তোমাদেরকে বোঝালাম, তোমরা বইয়ের সমস্ত অঙ্ক প্র্যাকটিস করো, তার মধ্যে থেকে কিন্তু তোমরা অঙ্ক কমন পাবে। তো তোমরা ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি।